নমস্কার, আমি অমিতাভ এবং অমিতাভর আরও একটা পর্ব নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আপনাদের মনে করিয়ে দেই, যদিও মনে করানোর প্রয়োজন নেই, যে গত মাসটাই ছিল স্বাধীনতার মাস, স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা পাওয়ার দিন, তাকে উদযাপনের মাস। কিন্তু এই স্বাধীনতার পিছনে থাকা সেই সমস্ত মানুষেরা যারা না থাকলে এই স্বাধীনতার দরকার, এই সংক্রমণটা সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া যেত না, সেই মানুষদেরকে ঠিক কতটা মনে রাখতে পেরেছি আমরা, বা তাদের আত্মত্যাগ, তাদের আত্মবলিদান নিয়ে কতটা চর্চা আমাদের জীবনযাত্রায় আমরা করে থাকি। যেমন ধরুন, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালিত হয় মহা ধুমধাম করে, মহা সাড়ম্বরে, গোটা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে, বিভিন্ন জায়গাতে। কিন্তু তার অন্তরালে ঢাকা পড়ে যায় দেশমাতৃকার জন্য নিবেদিত প্রাণীদের কথা। কেন বলছি এই কথা? তার কারণ, যারা জীবন দিয়ে দেশের স্বাধীনতা এনেছেন, শত অত্যাচার সহ্য করেছেন মুখ বুজে, যারা ভবিষ্যৎ চিন্তা না করে নিজেদের আত্মবলিদান দিতে প্রস্তুত হয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই অগ্নিযুগে স্বাধীনতার জন্য লড়াইতে, তাদেরই দুই বীর রত্নবর্মা সন্তান মাস্টারদা সূর্য সেন আর তারকেশ্বর দস্তিদারের ফাঁসির দিন ধার্য হয়েছিল ওই 12ই জানুয়ারি। আমরা বিবেকানন্দের জন্মদিন তো পালন করি, জন্মবার্ষিকী, কিন্তু কোথায় হারিয়ে যান অগ্নিযুগের সেই সেনাপতিরা, মাস্টারদা সূর্য সেন, তারকেশ্বর দস্তিদার। আর আজকের প্রজন্মে তো জানার কথাই না, কারণ ইতিহাস থেকে তো এগুলোকে আস্তে আস্তে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। যারা অত্যাচার করলেন, ধ্বংস করলেন, তাদের ইতিহাসে বেশি স্থান করে দেওয়া হচ্ছে, কিন্তু যারা দেশের জন্য জীবন দিলেন তাদের নামগুলোকে মুছে ফেলার একটা প্রচেষ্টা দীর্ঘ কয়েক দশক ধরে চলছে। বিশেষ করে বাংলার স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী, তাদের কথা তো বিশেষ করে বলতে হয়, যে তাদের নামগুলো যাতে আমরা ভুলে যাই, সেই প্রচেষ্টা চলছে দীর্ঘদিন ধরে। এবার আজকের প্রজন্মের যদি যারা ছেলে মেয়ে, যারা আজকের দিনে বাংলা সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, এগুলোর সঙ্গে মুখোমুখি যাদের সাক্ষাৎ হচ্ছে, বিশ্বের দরবারে গিয়ে যখন তারা নানান ধরনের কাজ করতে গিয়ে মুখোমুখি হচ্ছেন পরমহংস রামকৃষ্ণ দেবের, মুখোমুখি হচ্ছেন বাংলার বাউলের, মুখোমুখি হচ্ছেন স্বামী বিবেকানন্দের, মুখোমুখি হচ্ছেন মাদার টেরিজার, সেন্ট টেরিজা, এই সমস্ত চরিত্রগুলো যারা বিশ্বে ছড়িয়ে আছেন, তাদের মুখোমুখি হচ্ছেন আজকের এই প্রজন্ম, যারা বিশ্বজুড়ে নানান কর্মযজ্ঞে যুক্ত হয়ে গিয়েছেন। তখন তারা খানিকটা হকচকিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমি জানতাম না তো। ঠিক সেই কারণে আজকের এই পর্বটাতে মাস্টারদা সূর্য সেনের কথা একটু বলতে চাইছি। তার সঙ্গে বলতে চাইছি যে সত্যি সত্যি লড়াইটা কাদের সঙ্গে ছিল, কারা আমাদের সঙ্গে শত্রুতা করলেন। স্বাধীনতার বীর যোদ্ধাদের গোপন গতিবিধি ব্রিটিশ কি করে জানতে পারত? 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মবার্ষিকী তো শ্রদ্ধার সঙ্গে পালন করবই, কিন্তু আজকের প্রজন্মের জেনে রাখা উচিত সেই দিনটা আত্মবলিদানের দিন, শহীদের দিন। কারণ তারা না থাকলে আজকের এই স্বাধীনতা আমরা ভোগ করতে পারতাম না। তারা কতটা তীব্র যন্ত্রণা, অত্যাচার দাঁতে দাঁত চেপে সহ্য করেছেন শুধুমাত্র দেশের স্বাধীনতার স্বার্থে, আমাদের কথা ভেবে। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর পুলিশ যখন তাকে হন্য হয়ে খুঁজছে, সেই মাস্টারদা সূর্য সেনকে ধরিয়ে দেওয়ার পেছনে বিশ্বাসঘাতক কারা, কি ছিল তার প্রেক্ষাপট, কিভাবে গ্রেপ্তার হলেন মাস্টারদা সূর্য সেন, আজকের প্রজন্মের কাছে সেই বিষয়ে
যেটুকু জানতে পেরেছি সেটুকুই তুলে ধরার ইচ্ছে নিয়ে আজকের এই পর্ব। শীতের রাত, নেত্র বলে একজন খেতে বসেছে। নেত্র সেন চট্টগ্রামের একটি বাড়িতে বসে খাওয়া দাওয়া চলছে। সেখানে নেত্র সেন বসে খাচ্ছেন। বাইরে প্রচন্ড শীত, মানে সে বছর যেন শীতটা আর একটু বেশি পড়েছে বললে বোধহয় ভুল হবে না। হাপুস হুপুস করে গরম গরম ভাত খাচ্ছে নেত্র। চাদর জড়িয়ে খেতে আসছে তার ছোট ভাই। মুখ তুলে একবার ছোট ভাইয়ের দিকে তাকায় নেত্র, আবার খাবারে মনোনিবেশ করে। ঠিক যে মুহূর্তে খাবারের দিকে মাথা নিচু করে সে খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, তৎক্ষণাৎ নেত্র স্ত্রী তার সহধর্মিনীর সামনে বসে খাবার পরিবেশন করছিলেন। তিনি দেখলেন নেত্র মাথাটা নিচু করলো, আর তারপরেই তার মাথাটা গড়িয়ে একেবারে তার থালাতে পড়ল। রক্তাক্ত কাটা মাথাটা থালার উপরে পড়ল নেত্র। রক্ত মাখামাখি সেই ছোট ভাইয়ের সম্পর্কে বৌদি হন। রক্তে মাখামাখি সেই কাটা মুন্ডুটা দেখে খানিকটা হকচকিয়ে গেলেন তার সহধর্মিনী। তার দেওর অর্থাৎ নেত্র ছোট ভাই কিরণ, সে এসে ওই অবস্থাতেই তার বৌদি অর্থাৎ নেত্রর স্ত্রী তার সহধর্মিনীর পা ধরে বললেন, দাদাই বিশ্বাসঘাতক ছিল, কি করতাম বৌঠান? কি কারণে বিশ্বাসঘাতক ছিল? কি বিশ্বাসঘাতকতা করেছিল নেত্র, যার জন্য তার ছোট ভাই তার গলা থেকে গোটা মাথাটা নামিয়ে দিয়েছিল খাওয়ার সময়? সেই মুহূর্তে এই কথাটা বলার পর নেত্রশ্রী অর্থাৎ কিরণের বৌদি চুপ করে যান। তিনি মনে মনে শুধু ভাবছিলেন যে ওরকম দেবতা সুলভ মানুষটিকে ধরিয়ে দিল তার স্বামী, এতটা বিশ্বাসঘাতক হলো কি করে? তার স্বামীর প্রতি তখন ঘৃণা হতে শুরু হলো এবং মনে মনে বললেন, সঠিক শাস্তি পেয়েছে বিশ্বাসঘাতক। এরপর পুলিশ যখন আসে তিনি সব কথা চেপে যান। পুলিশকে তিনি বলেন যে আততায়ী এসেছিল সে অজ্ঞাত আততায়ী, আমি চিনি না, এবং দরজায় টোকা দিতে আমি দরজা খুলেছিলাম, মুহূর্তের মধ্যে ঘটনা ঘটিয়ে সে পালিয়ে গেছে। আপনাদেরও প্রশ্ন জাগছে না, কি বিশ্বাসঘাতকতা করলেন এই নেত্র, যার ভাই তার বৌদির সামনে মুন্ডু কেটে দিল? সেই ঘটনার প্রেক্ষাপটটাই আপনাদের বলবো যে এই কেন হত্যা, তার পেছনে যেতে গেলে আপনাদের পিছিয়ে যেতে হবে একটা বছর। 1930 সালে চট্টগ্রামের পর, মানে অস্ত্রাগার লুণ্ঠন সেই ঘটনার পর মাস্টারদা 3 বছর ধরে নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। পুলিশও তাকে অন্য হয়ে খুঁজছে। এরকম অবস্থায় পুলিশ বহু চেষ্টা করছে কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। চট্টগ্রামের কৈরালা বলে একটি দ্বীপে এবং সেখানে ক্ষীরোদা প্রভা বিশ্বাসের বাড়িতে তিনি আশ্রয় নিয়েছেন গোপনে। এই গ্রামেরই দুজন, ব্রজেন সেন এবং কিরণ সেন নামটা খেয়াল রাখবেন, আগে বলেছি নেত্র সেনের মাথায় তিনি কেটেছিলেন। এই ব্রজেন সেন এবং কিরণ সেন সেই মাস্টারদা সূর্য সেনের 2 বিশ্বস্ত সহযোগী। তারা আড়াল থেকে সতর্ক করে যাচ্ছে যখন তিনি ওই ক্ষীরোদা প্রভা বিশ্বাসের বাড়িতে আত্মগোপন করে আছেন কৈরালা দ্বীপে। কিন্তু ব্রজেন কিরণের মতো এই মাস্টারদার আত্মগোপনের খবরটা জানতো কিরণের দাদা নেত্র সেন, এবং 10,000 টাকা যেহেতু মাস্টারদাকে ধরে দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে পুলিশের কাছ থেকে, এই খবরটা তিনি জানতেন। লোভে পড়ে গেলেন। তিনি গোপনে গিয়ে পুলিশকে বলে এলেন যে ক্ষীরোদা প্রভা বিশ্বাসের বাড়িতে লুকিয়ে রয়েছেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মূল নায়ক, যাকে পুলিশ খুঁজছে, মাস্টারদা সূর্য সেন।
নেত্র সেন 10,000 টাকা পকেটে পুরলেন খুশিতে, চুপচাপ বাড়িতে এসে তিনি বসে থাকলেন। এবং যখন ঘটনাটা জানাজানি হলো যে ক্ষীরোদাপ্রভা বিশ্বাসের বাড়ি থেকে মাস্টারদাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে, তখন কিরণ সেনের বৌদি মানে নেত্র স্ত্রীও বিষয়টা তার কানে গেল। তখন বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছিলেন নেত্র সেন। এবং মাস্টারদা সূর্য সেনের উপস্থিতিও তিনি জানতেন, এই বিষয়টাও পুরোপুরি খোলাখুলিভাবে স্ত্রীর সামনে বলেননি। কিন্তু তার স্ত্রী সাদা মনে কাদা নেই, তিনি বিষয়টা জানতেন না। এবং তারপরে ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন নেত্র সেন। কোতোয়ালিতে গিয়ে খবরটা তিনি চুপি চুপি জানিয়ে এসেছিলেন, এবং সেই খবরটা কেউ জানতে পারবে না ভেবে খবর টবর দিয়ে এসে চুপচাপ নিজের ঘরে রাত 10টার মধ্যে খেয়ে দিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলেন আর ঘুমিয়ে পড়ার ভান করেছিলেন। রাত 10টার সময় সেই আক্রমণ শুরু হয় পুলিশের, এবং মাস্টারদাকে ধরে নিয়ে যায় পুলিশ। এরপর 1933 সালের 16ই ফেব্রুয়ারি, যেদিন মাস্টারদা গ্রেপ্তার হন এবং ব্রজেনও গ্রেপ্তার হন, ব্রজেন সেন, কিরণ জানতে পেরে যায় সব, এবং সে গা ঢাকা দিয়েছিল, এবং সে জানতে পারে তার মেজ দাদা নেত্র সেন এই বিশ্বাসঘাতকতা করেছে। এবং সেই ফলস্বরূপ 1933 সালের 16ই ফেব্রুয়ারির বদলা নেয় নেত্র 1934 সালের 9ই জানুয়ারি, যখন নিজের ঘরে বসে ভাত খাচ্ছিলেন নেত্র সেন। তখন কিরণ সেনের বয়স কত জানেন? 14 বছর মাত্র। এবং এই ঘটনায় সেদিন তার স্ত্রী যখন সব জানতে পারেন, তিনিও ঘেন্না করেছিলেন তার স্বামীকে, এবং স্বামীর মৃতদেহতে থুতু ফেলেছিলেন তার সহধর্মিনী, যে একটা দেবতুল্য মানুষকে এইভাবে বিশ্বাসঘাতকতা করে ধরিয়ে দিয়েছেন তার স্বামী, তার জন্য মৃত্যুদণ্ডই পাওনা ছিল। দেখুন, ঠিক এই যে মানসিকতা সদ্য স্বামী আর স্ত্রীর, সেখানে যেদিন 1934 সালের 12ই জানুয়ারি, যেদিন ফাঁসির আদেশ হয় মাস্টারদা সূর্য সেনের, সেই ঘটনাটাও বলবো, কিন্তু তার আগে বলি যে স্বাধীনতার পরবর্তী সময়ে এই কিরণ সেনের মতন বিপ্লবীকে তাম্রপত্র এবং স্বাধীনতার 50 বর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ সম্মান প্রদান করা হয়। ডিভিসিতে তিনি কর্মরত ছিলেন। কিরণময় সেন 1998-এর 10ই ডিসেম্বর 83 বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। কিন্তু এর পরের ঘটনাটা আরো মর্মান্তিক, যেটা 12ই জানুয়ারি ঘটেছিল। আমরা বিবেকানন্দের উৎসব পালন করতে গিয়ে এই ঘটনাগুলো আমাদের জানা হয় না। কতটা অত্যাচার করেছিল মাস্টারদার প্রতি ব্রিটিশ ভাবতে পারেন? শিহরিত হয়ে উঠবেন। মাস্টারদা এবং তারকেশ্বর দস্তিদারের ফাঁসির ঘোষণা হয়েছিল 12ই জানুয়ারি, এবং তাদের জ্ঞান থাকা অবস্থায় পুলিশ লকআপ থেকে বের করে একটি জায়গাতে নিয়ে যায় ঘরে। সেখানে তাদেরকে হাত পা বেঁধে পিটিয়ে পিটিয়ে মারা হয়, আর শরীরের সমস্ত হাড় ভেঙে দেওয়া হয়। ফাঁসি দেওয়ার নির্দেশের আগের ঘটনা এটা। ফাঁসি কাটে নিয়ে যাওয়ার আগে পিটিয়ে পিটিয়ে তাদের শরীরের সমস্ত হাড় ভেঙে দেওয়া হয় জ্ঞানত। হাতের এবং পায়ের নখগুলোকে উপড়ে তুলে নেওয়া হয় জ্ঞানত। চোখ দুটোকে খুবলে দেওয়া হয় জ্ঞানত। কিন্তু যতক্ষণ এই ভয়ঙ্কর অত্যাচারের সুনামি ঝড় তাদের উপর দিয়ে বয়ে গেছে, ততক্ষণে তারা প্রায় আত্মরা। তখন আর জ্ঞান নেই। যখন জ্ঞান নেই, চোখগুলো থেকে রক্ত বেরোচ্ছে, হাত পায়ের নখগুলোর থেকে রক্ত বেরোচ্ছে, নখ সব উপড়ে নেওয়া হয়েছে, শরীরের হাড়গুলো যখন দুমড়ে মুচড়ে গুঁড়ো করে দেওয়া হয়েছে। ভাবুন একবার, শুধু কল্পনা করুন এই অত্যাচারটা তারা সহ্য করেছেন কার জন্য? দেশ ও মাতৃকার জন্য। আজকে এই ঘটনাগুলো লিপিবদ্ধ
এবং জলজল করা উচিত ছিল তাদের এই আত্মবলিদানের কথা, সেখানে ইতিহাস থেকে লোপাট হয়ে যাচ্ছে। ভারতবর্ষের ইতিহাসে বাঙালিকে গুরুত্বহীন করে দেওয়ার এটাও একটা পদ্ধতি বলতে পারে। বাংলার লড়াই, বাংলার আন্দোলন, মাস্টারদা সূর্য সেন তো আর মুচলেখা দেননি। ফাঁসি কাটে নিয়ে যাওয়ার আগে তাদের দুজনকে এরকম অত্যাচার করেছিল পুলিশ। 12ই জানুয়ারি 1934 তারপরে তাদের ফাঁসিতে ঝোলানো হয়। ফাঁসি হয়ে যাওয়ার পর তারকেশ্বর দস্তিদার এবং মাস্টারদা সূর্য সেনের শবদেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কোথায় গেল? শোনা যায় একটি ব্রিটিশ জাহাজে করে বস্তাবন্দি সেই দেহ পাথরে বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, সলিল সমাধি। 12ই জানুয়ারি, ভাবুন তো, 12ই জানুয়ারি এই ঘটনাটা নিয়ে আমাদের আজকের প্রজন্মকে কতজনকে আমরা জানিয়েছি। এই কয়েকটা দিন আগেই তো স্বাধীনতার মাস গেল, জানাই না আমরা। এই সমস্ত রত্নগর্ভা সন্তানদের কথা কতটুকু জানাই আমরা, কারণ তাদের কাছেও জানার কোনো সুযোগ নেই। সেজন্য আজকে মনে হলো যে স্বাধীনতার মাস উদযাপন, জাতীয়তাবোধ, তার উন্মেষ, সেখানে দাঁড়িয়ে বোধহয় বেশ কিছু মানুষের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের কথা প্রত্যেক দিন একটু একটু করে বলা উচিত। তাদের আত্মবলিদান, মুখ বুজে সহ্য করে যাওয়া অত্যাচার আমাদের জন্য, স্বাধীনতার জন্য, দেশমাতৃকার জন্য। সেজন্যই মূলত আজকের এই ঘটনাটার উপস্থাপনা, যে 12ই জানুয়ারি এই দিনটা যেমন স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানাবো আমরা, অন্তত একবার মাস্টারদা সূর্য সেন আর তারকেশ্বর দস্তিদারের প্রতিও শ্রদ্ধা জানাতে যেন ভুলে না যাই, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। শেষে শুধু একটাই প্রশ্ন, আমার প্রশ্ন আপনাদের কাছে, আচ্ছা ব্রিটিশ কতজন ছিল ভারতবর্ষে? কতজন ব্রিটিশ, ইংরেজ ভারতবর্ষে ছিল বলতে পারেন? নিশ্চয়ই 1 কোটি 2 কোটি তো নয়। ভারতবর্ষের তৎকালীন জনসংখ্যা ছিল 40 কোটি। আমরা বারবার ইতিহাস বইতে পড়ি বা বারবার আমাদেরকে বলা হয় ব্রিটিশের সঙ্গে লড়াই করতে হয়েছে স্বাধীনতা আন্দোলনের জন্য বিপ্লবীদের। কথাটা কি সম্পূর্ণ সত্য? কয়েকশো, কয়েক হাজার ইংরেজ ছিল, 40 কোটি ভারতীয়। বাংলাতেও লক্ষ লক্ষ বিপ্লবী ছিলেন। কয়েকজন মাত্র ইংরেজকে কি ভারতবাসীরা তাড়িয়ে বের করে দিতে পারতো না? এত রক্তাক্ষয়ী, এত জীবন, আত্মবলিদান, এগুলো দরকার পড়তো না যদি বিশ্বাসঘাতকরা আমরা নিজেরাই না হতাম। ইংরেজদের সৈন্যবাহিনী থেকে শুরু করে তাদের অধস্তন কর্মচারী হিসাবে সরকারি নানান দপ্তরে এবং পুলিশের স্পাই হিসাবে, পুলিশের কর্মচারী হিসাবে, প্রশাসনের অন্যতম আধিকারিক হিসাবে, কর্মচারী হিসাবে কারা চাকরি করতেন ব্রিটিশের হয়ে? ভারতীয়রাই করতেন। তাহলে বোধহয় কথাটা কি সম্পূর্ণ ঠিক যে দেশের স্বাধীনতার জন্য বিপ্লবীরা ব্রিটিশের সঙ্গে শুধু লড়াই করেছেন? কি তার থেকে অনেক বেশি লড়াই কি ভারতীয়দের সঙ্গে করতে হয়নি দেশের স্বাধীনতার জন্য বিপ্লবীদের? প্রশ্নটা মনে এলো, তাই আপনাদেরকে জিজ্ঞাসা করলাম। এবার ভাববেন তো, ব্রিটিশের এত ক্ষমতা ছিল, কত ব্রিটিশ ইংরেজ ছিল ভারতে। 40 কোটি দেশ চাইলে তাদেরকে এক রাতেই কি বের করে দিতে পারতো না? ব্রিটিশের সঙ্গে যত না লড়েছি, তার থেকে অনেক বেশি লড়াই করতে হয়নি আমাদের এই বিশ্বাসঘাতক আর যারা ব্রিটিশের অধস্তন কর্মচারী ছিল সেই অসংখ্য ভারতীয়দের সঙ্গে? প্রশ্নটা ভাবাচ্ছে, তাই বললাম। জানি না, হয়তো আপনাদের কাছ থেকে সঠিক উত্তর পাবো। একটু ভাববেন, ভাবা প্র্যাকটিস করুন না। আজকে এই পর্যন্ত, শুভরাত্রি। আগামী পর্বে আবার কোনো অগ্নিযুগের বিপ্লবীর কথা নিয়ে
যা ইতিহাস যাদেরকে ভুলে গিয়েছে, সেখান থেকে সেই বিপ্লবীদের ঘটনা যা সংগ্রহ করতে পারি, এখান থেকে ওখান থেকে জানতে পারি, আজকের প্রজন্মের জন্য তাদের কথা নিয়ে ফিরে আসব। ততক্ষণ প্রশ্নের উত্তরটা আপনাদের কাছেও চাইছি। সত্যিকারে বিপ্লবীদের লড়াইটা কি শুধু ইংরেজের সঙ্গে ছিল, নাকি আমাদের ভারতবর্ষের তৎকালীন ভারতীয় বেশ কিছু বিশ্বাসঘাতক যারা সংখ্যায় ব্রিটিশ থেকে বেশি ছিল, তাদের সঙ্গে লড়তে হয়েছিল বিপ্লবীদের, তাই নয় কি? প্রশ্নের উত্তরের অপেক্ষায় রইলাম। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, সতর্ক থাকুন এবং বাংলার সঙ্গে থাকুন। শুভরাত্রি।